নমস্কার সবাইকে। বর্তমানে ইউটিউব চ্যানেল আসার পরে প্রত্যেকের মুখে কিন্তু একটা প্রশ্ন যে আমরা কত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নেব। কেউ কেউ করছেন যে 30 বছরের রিটায়ারমেন্ট নিয়ে নিন, কেউ কেউ বলছে যে 40 বছরের রিটায়ারমেন্ট নিয়ে নিন। কিন্তু এটা কিন্তু আমাদের লাইফের জন্য একটা বড় ফাঁদ বলা যায়। কেন বলছি আলোচনা করছি ভিডিওর পরবর্তী অংশে। ভিডিও শুরু করার আগে আপনাদের 10 সেকেন্ড নেব। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে আমরা ইনকাম ট্যাক্স, জিএসটি এবং পার্সোনাল ফিনান্স নিয়ে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা সেখানে জয়েন করতে পারেন এবং আমাদের সাপোর্ট জানাতে পারেন। তাহলে চলে যাই ভিডিওর পরবর্তী অংশে। তো প্রথমত বলি, এখন রিটায়ারমেন্টের একটা খুব চল শুরু হয়েছে, বিশেষ করে ইউটিউব আসার পর বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে আমাদের বলছে যে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার জন্য। এটা কিন্তু অনেকেই যেভাবে বলা হচ্ছে সেইভাবে জিনিসটাকে নিচ্ছে না। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কিছু পয়েন্ট নিয়ে, কেন আপনি আপনার রিটায়ারমেন্ট আর্লি নেবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত বলি, আমার নিজের দেখা বেশ কিছু ব্যক্তি আছে যারা কিন্তু আর্লি রিটায়ারমেন্ট নিয়েছেন এবং রিটায়ারমেন্ট নেওয়ার পর তাদের যে লাইফ আছে সেই লাইফ কিন্তু খুব একটা যে ভালো কাটছে সেটা নয়। তারা একটা চেয়ারে বসতো, অর্থাৎ মানুষ যে সম্মান জানায় সেই চেয়ারকে কিন্তু জানায়, সেই ব্যক্তিকে নয়। আজকে ওই ব্যক্তির একটা গুরুত্ব রয়েছে, কালকেই উনি যখন রিটায়ার হয়ে গেল সেই চেয়ারের আর তিনি কোনো রকম ভাবে অধিকারী রইল না। যখনই ওই চেয়ার থেকে উনি নেমে যান তার যে গুরুত্বটা সেই গুরুত্বটা কিন্তু থাকে না। বাড়িতেও হয়তো কোনো কোনো অংশে থাকে না, বাইরেও থাকে না। এইবার এর জন্য যে ভ্যাকুমটা তৈরি হয় তার লাইফে, এই জিনিসটা কিন্তু অনেকেই নিতে পারেন না এবং যার ফলে বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সম্মুখীন তাদের হতে হয়। যদি আপনাদের ক্ষেত্রে কারো এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, যাতে অন্যান্য মানুষও এইটার সম্পর্কে সচেতন হতে পারেন। তা যাই হোক, এই একটা ভ্যাকুম তো মানুষের তৈরি হয় এবং যার ফলে তার একটা মেন্টাল প্রেশার তৈরি হয় এবং যেটা কিনা তাদের অনেক ধরনের হেলথ প্রবলেমও নিয়ে চলে আসে। দ্বিতীয়ত যে জিনিসটা বলবো, যে হেলথ কেয়ার সার্ভিসেস। আজকের দিনে হেলথ কেয়ার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা প্রতিদিনই দেখা যাবে যে ভেজাল খেয়ে বড় হচ্ছে এবং ভেজাল খেয়ে বড় হওয়ার জন্য আমাদের শরীর যতই সেটাকে অ্যাডাপ্ট করে নিক তারপরেও তার একটা ক্ষমতা রয়েছে। সুতরাং সময় যত এগোবে ততই কিন্তু দেখা যাবে যে আমাদের হেলথ কেয়ারের যে প্রয়োজন সেটা কিন্তু আরো বেশি পরিমাণে বাড়বে এবং আজকের দিনে একটা হেলথ কেয়ার যে সার্ভিস আছে সেই সার্ভিস নেওয়ার জন্য খরচ অনেক বেশি করতে হয়। আজ থেকে যদি আমরা 20 বছর অথবা 25 বছর আগে চলে যাই, তখন কিন্তু হেলথ কেয়ার সার্ভিসের যে খরচা ছিল সেটা অনেকটাই কম ছিল। যার ফলে আপনি যদি খুব আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নেন, সেক্ষেত্রে এই হেলথ কেয়ার সার্ভিসের খরচা আছে সেই খরচা মেটাতে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। 3 নম্বর যেটা হলো হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স অনেকেই ভাবছে যে আমি হেলথ কেয়ার সার্ভিস আমাকে নিতে হবে না, কেননা আমার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। হেলথ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম রয়েছে তারও কিন্তু প্রিমিয়াম দিনে দিনে বাড়বে। আপনার বয়স অনুযায়ী কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়তে থাকবে এবং সেই প্রিমিয়াম দেওয়ার ক্ষমতা যদি কোনো কারণবশত আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি ফিনান্সিয়ালি তো একটা সমস্যায় পড়বেন, এছাড়া হেলথ ওয়াইজও কিন্তু আরও সমস্যায় আপনি পড়বেন। কোনো সময় ভগবান না করুক আপনাকে যদি হসপিটালাইজড হতে হয়, সেক্ষেত্রে আপনার কাছে কোনো ধরনের কোনো প্রোটেকশন থাকবে না। সুতরাং এমন একটা জায়গায় আমাদের যাওয়া উচিত নয় যেখানে আমরা আমাদের অ্যাটলিস্ট হেলথ ইন্স্যুরেন্সও এফোর্ড করতে না পারি। 4 নম্বর হলো মূল্য বৃদ্ধি। আমরা যদি গুগলের দিকে একটু তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো 2013 সালে যে আলুর দাম ছিল, সেই আলুর দাম ছিল 9 টাকা 84 পয়সা পার কেজি। এটা দিল্লি সবজি মান্ডির দাম, হতে পারে কলকাতায় আরো কম ছিল। এছাড়াও কখনো কখনো সেটা কিন্তু 5 টাকা 48 পয়সায় কিন্তু নেমে যেত। কলকাতায় আরো কম হওয়ার সম্ভাবনা আমরা প্রত্যেকেই জানি। আমি গুগলে এটা পেলাম তাই এই ডেটাটা তুলে ধরলাম। এবার আমরা যদি 2000 সালের দিকে চলে যাই, হতে পারে এর 4 ভাগের 1 ভাগ কিন্তু আলুর দাম ছিল। আজকের দিনে সেই আলু আমাদের 35 থেকে 40 টাকায় কিনে খেতে হচ্ছে। সুতরাং মূল্যবৃদ্ধি কিভাবে ঘটছে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। হতে পারে আমরা রিটায়ারমেন্ট নেওয়ার জন্য যে ফান্ড আমাদের জন্য অ্যালোকেট করেছি সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট হলো না। সুতরাং একটা কাজের সাথে যুক্ত থাকা, যদি আপনার পেনশন না থাকে, একান্ত কিন্তু প্রয়োজন। যতই ফান্ড আমরা জমাই না কেন, সেটাও কিন্তু যে কোনো সময় আমাদের কাছে শর্ট পড়ে যেতে পারে। 5 নম্বর হলো লস অফ পারপাস। আমাদের প্রত্যেকেরই কিন্তু লাইফে বেঁচে থাকার জন্য একটা পারপাস থাকা প্রয়োজন। পারপাসলেস লাইফ কিন্তু সেটা কোনো লাইফ নয়। আমি প্রতিদিন ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে আমার কাছে কোনো পারপাসই নয়, আমি টিভি চালিয়ে বসে যাচ্ছি এবং নিউজ দেখে যাচ্ছি, সারাদিন নিউজ কনজিউম করে যাচ্ছি। এটা কোনো কিন্তু লাইফ নয়। লাইফের একটা পারপাস থাকা কিন্তু প্রয়োজন। এটা সম্পর্কেও আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম একটা বই নিয়ে, যার নাম হলো ইকিগাই, যেখানে জাপানের একটি গ্রামের কথা বলা হয়েছে।
যে গ্রামটির কথা বলছি তার নাম হলো ওকিনাওয়া, এবং সেই গ্রামের যে মানুষগুলো রয়েছে তারা ম্যাক্সিমামই 100 বছরের ওপরে বাঁচে। এবং বেঁচে থাকার কারণ এটা নয় যে ওই ব্যক্তিদের প্রচুর পরিমাণে টাকা রয়েছে বা কোনো কিছু, তারা কিন্তু ফিজিক্যালি প্রচণ্ড রকমভাবে অ্যাক্টিভ। তারা দিনের প্রতিটা সময় দেখা যাচ্ছে কোনো না কোনো কাজ করছে, এবং তারা মনে করে যে লাইফে বেঁচে থাকার যে কারণ সেটা হলো তাদের লাইফের একটা উদ্দেশ্য থাকবে, এবং সেই উদ্দেশ্য ফুলফিল করতে যাওয়াই তাদের লাইফের উদ্দেশ্য। সুতরাং আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত যে লাইফের যে উদ্দেশ্য সেটাকে খুঁজে বার করা, এবং আপনার লাইফের উদ্দেশ্য যেটাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, সেই পারপাস যদি আপনার না থাকে তাহলে কিন্তু সেই রিটায়ারমেন্টকেও আমরা সঠিকভাবে অনুভব করতে পারবো না। বইটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে অবশ্যই বইটি পড়ে নিতে পারেন। অসম্ভব সুন্দর একটা বই, বাংলা ট্রান্সলেট করাও কিন্তু বইটি রয়েছে, আশা করি পড়ে নেবেন এবং আপনাদের ভালোও লাগবে বইটি। 6 নম্বর হলো স্কিল অ্যান্ড নলেজ। 1990 থেকে 2000 সাল পর্যন্ত বলতে গেলে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছিল সেটা খুব স্লোলি হয়েছিল। বাইরের দেশে হলেও ইন্ডিয়াতে অ্যাটলিস্ট সেই জিনিসটা অনেকটাই স্লো হয়েছিল, যার ফলে যারা দেখা যাবে যে 1980 বা 1985 অথবা 90 যারা রিটায়ার্ড হয়েছিল তাদের ক্ষেত্রে খুব একটা এই টেকনোলজি এফেক্ট ফেলেনি, কেননা যে ডেভেলপমেন্ট হয়েছিল খুব স্লোলি হয়েছিল। কিন্তু আজকের দিনে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট আছে সেটা কিন্তু প্রচণ্ড রকম ফাস্ট হচ্ছে। সুতরাং কেউ যদি দেখা যায় যে আজকে রিটায়ারমেন্ট নিয়ে নিল, তাহলে দেখা যাবে যে তার যে স্কিল সেট আছে সেটা কিন্তু একেবারেই থাকবে না বললেই চলে। সুতরাং স্কিল সেট না থাকলে আগামী দিনে আপনার এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া খুব সমস্যাজনক হবে বলেই মনে হয়। আমি কিন্তু পার্সোনালি আমার বেশ কিছু ক্লায়েন্টকে চিনি যাদের এজ প্রায় 75 to 80 হয়ে গেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভ এবং কাজ করে চলেছে, এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ না হলেও আছেন। এর সাথে সাথে অ্যাপগুলো দেখা যায় যে তার অ্যাটলিস্ট কাজের ক্ষেত্রে লাগে, যেরকম ধরলাম আমরা হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপও তারা চালাতে প্রচণ্ড রকম সক্ষম, এবং দেখা যায় তাদের দৈনন্দিন কাজের জন্য তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মতন অ্যাপ ব্যবহার করে থাকেন, এবং সেটা ব্যবহার করতে তার কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। তার বয়স কিন্তু এখন প্রায় 80 বছর হয়ে গেছে। তার একটাই কারণ, সে কিন্তু এখনো পর্যন্ত একটা কাজে যুক্ত আছে একটা কোম্পানির সাথে, এবং সেটা ছোটোখাটো কোনো ধরনের কাজ নয়, সেটা কিন্তু একটা কোম্পানির মাথায় উনি বসে রয়েছেন, এবং বসে থাকার জন্য তার যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি এখনো পর্যন্ত কমেনি। সে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের থেকেও অনেক বেশি অ্যাক্টিভ। তা সেই ব্যক্তিকে আমি দেখে শিখেছি যে কোনো মানুষ যদি অ্যাক্টিভ থাকতে চায় ওই বয়সেও অ্যাক্টিভ থাকতে পারে, এবং অ্যাক্টিভ থাকার গুরুত্ব কতটা আছে। সবসময় এটা নয় যে পয়সার জন্যই অ্যাক্টিভ থাকতে হবে, নিজের স্কিল সেটের জন্য, নিজের নলেজের জন্য, নিজের পারপাসের জন্য আমাদের অ্যাক্টিভ থাকা কিন্তু একান্ত প্রয়োজন। 7 নম্বর হলো সোশ্যাল এঙ্গেজমেন্ট। আমরা একটা সামাজিক জীব, এবং এই সমাজে বেঁচে থাকার জন্য আমাদের একটা সোশ্যাল এঙ্গেজমেন্ট খুবই দরকার। এখন এই সোশ্যাল এঙ্গেজমেন্ট আমাদের বেশি করে আরো থাকবে যখন আমরা কোনো একটা কাজের সাথে যুক্ত থাকবো। আমরা যদি কোনো ধরনের কোনো কাজের সাথে যুক্ত না থাকি তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড যে জিনিসটা বলে, ম্যাক্সিমাম লোকেরই আমাদের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্ব তাদের মাথা থেকে হারিয়ে যায়, এবং আমরা কিন্তু যে সোশ্যাল এঙ্গেজমেন্ট আছে সেখান থেকেও আস্তে আস্তে দূরে সরতে থাকি। এবং তার সাথে সাথে দেখা যায় যে আমাদের যেরকম কিছুক্ষণ আগেই বলছিলাম যে স্কিল সেটগুলো রয়েছে সেই স্কিল সেটগুলো থাকে না, আমাদের যে বর্তমান দিনের যে বেঁচে থাকার জন্য যে নলেজগুলো থাকা প্রয়োজন সেইগুলো থাকে না, এবং যার ফলে আমরা দেখা যায় যে অনেকটা ওই ব্যাকডেট হয়ে যায়। এবং যখন ব্যাকডেট হয়ে যায়, যখন আমাদের লোককে প্রয়োজন পড়ে না, তখন আমরা এই সোসাইটিকে ব্লেম করতে থাকি যে এই সোসাইটি আজকের দিনে দেখা যায় যে বয়স্ক লোকেদের কোনো ধরনের কোনো গুরুত্ব নেই, বা এই ধরনের কথা কিন্তু আমরা অনেক সময় শুনতে থাকি। আমরা যদি শুধুমাত্র ওই জিনিসটা না ভেবে আমরা যদি আমাদের যে অস্তিত্ব আছে, আমাদের যে কাজ করার ক্ষমতা আছে, এবং আমাদের নিজেদেরকে আজকের দিনের জন্য প্রাসঙ্গিক করে তুলি, তাহলে কিন্তু আমাদের এই যে ফ্রাস্ট্রেশন আছে এই ফ্রাস্ট্রেশন শুনতে হয় না, আমরা নিজেরাও ব্যাকডেট হয়ে যাই না, এবং আমাদের যে লাইফটা আছে সেই লাইফটা কিন্তু আরো একটু ভালোভাবে কাটতে পারে বলে আমার মনে হয়। এছাড়াও আপনাদের মাথায় আর কি কি পয়েন্ট আসছে যেই কারণে আমাদের রিটায়ারমেন্ট নেওয়া উচিত নয়? যদি আমরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই তাহলে উচিত নয়, যদি না হয় তাহলে তো একান্তই উচিত নয়, যদি না আমাদের কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে তাহলে। আশা করি ভিডিওটি থেকে সামান্য কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।